বেশ পুরনো একটা গাছ অদ্ভুতভাবে দিনের পর দিন বছরের পর বছর একইভাবে রয়ে গেছে। যেই গাছটার সম্পূর্ণটাই কিন্তু কালো, গাছের ডালপালা থাকলেও গাছে নেই কোনো পাতা, এবং সেটা কিন্তু কোনো স্পেশাল সিজনের জন্য নয়, বছরের পর বছর দিনের পর দিন গাছটা একইভাবে একই জায়গায় রয়েছে এবং তার কিন্তু কোনো পরিবর্তন নেই। আশেপাশের লোকেরা বলে যে ওই গাছটার সামনে যদি মিনিট ৩-৪ দাঁড়ানো যায় তাহলে নাকি যে মানুষটা সেই গাছের নিচে দাঁড়ায় তার মধ্যে নিজেকে নিজের ক্ষতি করার একটা প্রবণতা নাকি অদ্ভুতভাবে জন্মায়, এবং যে যে মানুষ ওই গাছটার নিচে মিনিট ৩-৪ দাঁড়িয়েছে সে নাকি অজান্তেই নিজের ক্ষতি করেছে। এবং এই এপিসোডে আপনারা কিন্তু সেই গাছের একটা ভিডিও দেখতে পাবেন, এবং এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনারাও হয়তো বলবেন যে সত্যি ভীষণ স্পুকি। আমি নিজে যখন এই ভিডিওটা দেখেছিলাম আমার গাছটাকে দেখে কিন্তু ভীষণ রকমভাবে অদ্ভুত লেগেছে। আমি দেশে বা এইখানে আমেরিকায় প্রচুর গাছ দেখেছি, কিন্তু এই রকম দেখতে গাছ আমি এর আগে কখনোই দেখিনি। তো এই এপিসোডে আপনাদের ঘটনাটা তো বলবই, তার সাথে কিন্তু আপনারা সেই গাছটার ভিডিও দেখতে পাবেন। তো আজকে থাকবে আপনাদের জন্য এই অদ্ভুত রকমের একটা গাছের সত্যি ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হয়ে উঠতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সকলের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে আমেরিকারই নর্থ ক্যারোলিনা থেকে সুব্রতবাবু ইমেল করে পাঠিয়েছেন। সুব্রতবাবু পুরো ঘটনাটাকেই ইমেলে লিখেছেন এবং তার সাথে সেই গাছটার একটা ভিডিও পাঠিয়েছেন, এবং শেষে উনি উল্লেখ করেছেন আমি যেন নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে এই ঘটনাটা প্রকাশ করি। তো সুব্রতবাবু, আমি অবশ্যই চেষ্টা করছি আপনি ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই সকলের সামনে পুরো ঘটনাটা তুলে ধরার। তবে মূল ঘটনায় যাওয়ার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদের সকলকে বলে নিই, তাহলে আপনাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। সুব্রতবাবু 2 বছর হয়েছে উনি কাজের জন্য নর্থ ক্যারোলিনায় শিফট করেছেন। এবার যেখানে উনি প্রথম এসে, ইন্ডিয়া থেকে যখন প্রথম উনি নর্থ ক্যারোলিনা আসেন, তো সেখানে এসে উনি প্রথম কিছুদিন হোটেলে ছিলেন, এবং হোটেলে যখন উনি ছিলেন তো সেই সময় তারপরে ওনার যারা ওখানকার কালিগ ছিল বা আরও যারা চেনা পরিচিত ছিল, তো তাদের মারফত উনি একটা ঘর স্থির করেন। এবার প্রথম কিছুদিন উনি সেই বাড়িটায় ছিলেন। এবার সেই বাড়িটায় থাকাকালীন ওনার যখন অফিস যাওয়া শুরু হলো তো তখন ওনার একটু প্রবলেম হতো। তো সেই সময় ওনার সাথে একজনের পরিচয় হয় বেশ তার কিছুদিন আগে। তো সেই ভদ্রলোক ছিলেন একজন মেক্সিকান ভদ্রলোক এবং ওনার ওয়াইফ ছিল ইন্ডিয়ান। তো উনি হিন্দি কথাটা বেশ বুঝতো। এবার ওই মেক্সিকান ভদ্রলোকের সাথে যখন এই সুব্রতবাবুর কথাবার্তা হয় তো সুব্রতবাবু কথায় কথায় বলেছিলেন যে উনি এখন যেখানে থাকছেন তো সেখান থেকে ওনার অফিস যাতায়াতে কিছু সমস্যা হয়, তো উনি একটা অন্য কোনো জায়গায় ভাড়া খুঁজছেন। তো সেই সময় ওই মেক্সিকান যে ভদ্রলোক ছিল তো তিনি তখন বলেন যে ওনার একজন আত্মীয় রয়েছে, তো তার ওই জায়গা থেকে আরও বেটার একটা পজিশনে একটা বাড়ি রয়েছে, তো সেই বাড়িটা উনি আপনি চাইলে একবার দেখতে পায়, যদি আপনার ভালো লাগে আপনি নিতে পারেন। এবারে সুব্রতবাবু প্রথমে যেখানে ছিলেন ইন্ডিয়া থেকে এসে উনি প্রথম যে বাড়িটায় ভাড়া নিয়েছিলেন, তো সেই বাড়িটা ছিল একটা ছোট 1 BHK ঘর। এবারে সেখান থেকে ওনার যাতায়াতের পজিশনের কিছু একটা সমস্যা ছিল,
এবং জায়গাটাও মানে বাড়িটাও একটু ছোট ছিল, বাড়ি তো না, ওটা একটা ফ্ল্যাট ছিল। এবারে এই মেক্সিকান ভদ্রলোক যখন ওনাকে বললেন যে ওনার আত্মীয়র একটা বাড়ি আছে এবং সেই বাড়িটা বেশ বড়, স্পেসিয়াস একটা বাড়ি, বলছে যে যে মালিক সে আসলে কিছুটা দূরে থাকে, সে তার যেহেতু বয়স হয়ে গেছে, তো এই বাড়িটা অন্য ফাঁকাই পড়ে আছে, আপনি চাইলে ভাড়া নিতে পারেন। তো সুব্রতবাবু একদিন ওই মেক্সিকান ভদ্রলোকের সাথে ওই বাড়িটা দেখতে গেলেন। সেটাও কিন্তু একই জায়গায়, মানে মোটামুটি উনি যেখানে থাকতেন তার থেকে কিছুটা দূরে, নর্থ ক্যারোলিনাতে। এবার উনি যখন ওই বাড়িটা দেখতে এলেন তখন কিন্তু ওনার বেশ ভালো লাগলো। বাড়িটায় বেশ অনেকটা জায়গা রয়েছে, আর সুব্রতবাবু ওনার ওয়াইফকে নিয়ে, ওনার ফ্যামিলি, ওনার বাচ্চা নিয়ে এসেছিলেন। তো উনি ভাবলেন যে এর থেকে ভালো অপশন কিছু হতেই পারে না, কারণ ওনারা যেখানে প্রথমে উঠেছিলেন সেটা একটা 1 BHK একটা অ্যাপার্টমেন্ট ছিল, ফ্ল্যাটের মতো। সেখানে খেলার কিছুটা জায়গা, ওপেন একটা খেলার পার্ক মতো ছিল। বাট উনি ভাবলেন যে ঘরে যদি আমি একটা পুরো বাড়ি পেয়ে যাই এই সেম দামে প্রায়, তার থেকে হয়তো খুবই সামান্য কিছু বেশি দিয়ে, তো উনি ভাবলেন যে তাহলে আমার বাড়িটা নেওয়াটাই বেটার হবে, কারণ অনেকটা আমি জায়গা পাচ্ছি। তো উনি তখন মানে ওইখানেই, সুব্রতবাবু ওখানেই উনি বললেন যে আমি এই বাড়িটা রেন্ট করব। তো সমস্ত কিছু ফাইনাল হয়ে গেল এবং উনি পরের মাসে উনি এসে প্রথমে যে বাড়িটা নিয়েছিলেন সেই 1 BHK থেকে এসে উনি এই 2 বেডরুমের বাড়িটা রেন্টে ভাড়া নেওয়া শুরু করলেন। এবার বাড়িটা কিন্তু খুব ভালো বাড়ি ছিল, বাড়িতে কোনো সমস্যা ছিল না। এবারে ওইখানে যখন ওনারা চলে এলেন, তো ওই যে জায়গাটুকু ছিল যেখানে ওনারা নতুন যে বাড়িটা এলেন, সেই এরিয়াটাতে কোনো ইন্ডিয়ান সেরকম কেউ ছিল না। মানে সুব্রতবাবু চেনা পরিচিত এরকম কেউ নেই, ইভেন কোনো ইন্ডিয়ানও ওখানে থাকতো না। ওই জায়গাটা পুরোই আর কি কোনো ইন্ডিয়ানের কোনো যাতায়াত নেই ওখানে। সমস্ত বাকি বাচ্চার, ওরা পার্কও ছিল ওখানে, তো ওখানকার লোকাল বাচ্চাদের সাথে এই সুব্রতবাবুর বাচ্চারা খেলতো। এবার ওখানে একটা মানে বাড়িটা বড় ছিল, বাড়িতেও খেলাধুলো করতে। এবার ওখানে সামনে একটা পার্ক ছিল। তো ওই পার্কে যখন সুব্রতবাবুর ওয়াইফ ওনার বাচ্চাকে নিয়ে যেত খেলতে, তো তখন আস্তে আস্তে সবার সাথে একটু একটু আলাপ হয়। তো কথাবার্তা যতই বলে, তো একটা জিনিস সুব্রতবাবুর ওয়াইফ খেয়াল করেন যে ওনাদের যেখানটা বাড়ি সেখান থেকে আরেকটু গিয়ে ডান দিকে একটা জায়গা রয়েছে, মানে একটা রাস্তা, এমনি মানে যেরকম নেবারহুড হয় সেরকম একটা জায়গা। এবার ওখানে মানে অনেকের বাড়ি রয়েছে, এমন নয় যে পুরো মানে বাড়ির ঘর কিছু নেই, এরকম কিন্তু না, একটা রেসিডেন্সিয়াল এরিয়াই। তো অনেকে না মানে যখন ওই পার্কে নিয়ে যেত, তো দেখতো অনেকে মিলে বাবা মা, হয়তো যারা সমস্ত বাবা বা মায়েরা নিয়ে এসছে তাদের বাচ্চাদেরকে পার্কে খেলানোর জন্য, তারা সবাই হয়তো কিছু একটা নিয়ে, বাচ্চা হয়তো জেদ করছে, তো তারা বাচ্চাগুলোকে সামলাচ্ছে। এবং সবাই আর কি একটা জিনিসে মানে বিশ্বাস করে ওখানে, যে মানে অন্য একটা দিক, সেখানে নাকি একটা গাছ আছে, সেই গাছটার সামনে দিয়ে যেতে হবে। তো ওরা এমনি মেইনলি গাড়ি ইউজ করতো, কিন্তু বলতো যে না, ওই গাড়িটা মানে ওই গাছটার সামনে দিয়ে একদম তাড়াতাড়ি পাস করে চলে যেতে হবে। বা গাছটা নিয়ে কিছু যে একটা ওদের মধ্যে কথোপকথন হয় মাঝে মধ্যেই, সেটা কিন্তু সুব্রতবাবুর ওয়াইফ বুঝতে পারতেন। এবার যে জায়গাটায় পার্কে নিয়ে খেলতে যেত, তো আমি বললাম যে সেখানে কিন্তু কোনো ইন্ডিয়ান ছিল না। আর সুব্রতবাবুর যিনি ওয়াইফ ছিলেন, যেটা উনি লিখেছেন যে ওনার ওয়াইফ এমনি সমস্ত কথাবার্তা বলতে পারতো বা বুঝতেও পারতো কেউ কিছু বললে, বাট উনি না অতটা ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলবে, কারোর সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করবে, সেটা উনি খুব একটা কমফর্ট ফিল করতেন না। তো সেই কারণের জন্যই উনি বুঝতে পারতেন যে কিছু একটা ব্যাপার, ওরা গাছ নিয়ে মাঝে মধ্যে কিছু একটা কথা বলে, বাট সেটা কি বলে, কি জন্য বারণ করে, উনি সেভাবে বুঝতেও পারতেন না। আর উনি যে একবারই জিজ্ঞেস করবেন সেটাও ওনার মানে অতটা উনি ফ্রি ফিল করতেন না যে জিজ্ঞেস করবে। তো উনি চলে আসতেন। তো একদিন এরকম কিছু কথোপকথন হয়েছে, তো সুব্রতবাবুর ওয়াইফ ওনার মানে বাড়িতে নিয়ে এসছে বাচ্চাকে। তো আনার পরে ওনার ওয়াইফ ওনার সাথে যখন গল্প করছে, তো তখন বলছে, সুব্রতবাবুকে বলছে যে আমি না মাঝে মধ্যে ওদের মুখে একটা গাছের কথা শুনি, যে গাছটায় আজকে দেখলাম কীরকম করেছিল। কেউ কখনো বলে যে গাছটার সামনে দিয়ে আজকে যখন গাড়ি নিয়ে ফিরছিলাম, যখন তাকালাম আমার খুব স্যাড ফিল হলো, এরকম নানান টাইপের আমি কথা শুনি। তো সুব্রতবাবু বলছে যে হয়তো হতে পারে কারোর বাড়িতে হয়তো গাছ আছে, সেই গাছে হয়তো পাতা ঝরে গেছে, বা অনেক সময় গাছের এরা মানে যে গাছের যে ব্রাঞ্চগুলো হয় সেগুলো অনেক সময় কেটে দেয়, কারণ গাড়ি যাতায়াত করতে অসুবিধে হতে পারে। বলছে যে হয়তো সেই জন্য কিছু বলেছে। তো তখন ওনার ওয়াইফ বলছে যে দেখো, আমি মোটামুটি জবে থেকে পার্কে নিয়ে যাচ্ছি, আমি মাঝে মধ্যেই কথাটা শুনছি। তো সুব্রতবাবু ওনার ওয়াইফকে বলছে, তা তুমি তো একবার জিজ্ঞেস করতে পারতে যে ওরা কী নিয়ে কথা বলছে।
তো ওনার ওয়াইফ বলছে যে না, আমি আর কি জিজ্ঞেস করব, মানে আমি কি বলবো, ওরা ঠিক মতো আমি আমার কথাটা ওদেরকে বোঝাতে পারবো কিনা, ওরা যেটা বলবে সেটা আমি পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবো কিনা। তারপরে ভাবি যে আমি হঠাৎ করে জিজ্ঞেস করলে কে কি ভাববে, হয়তো আমি যেটা মানে ভাবছি সেরকম হয়তো কিছু নয়, পুরোটাই ভুল। তো এরকম একটা কথা ওনার ওয়াইফ ওনাকে বলে। যাই হোক, তো ওনারা ওই বাড়িটার মধ্যে থাকছেন, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, বাড়িটাও ভীষণ ভালো। এবারে যে জায়গাটায় ওনারা থাকতেন সেই জায়গাটা না ওনাদের খুব বেশি এক্সপ্লোর করা হয়নি, মানে জায়গাটায় ওনারা যে এসেছিলেন তারপরে ওনারা ওই বাড়ি থেকে খুব একটা যে বেরোতেন তা নয়, ওই কখনো ওই দোকান বাজারের জন্য গাড়ি নিয়ে হয়তো যেতেন, সুপার মার্কেটে গিয়ে বা মার্কেট থেকে জিনিসগুলো নিয়ে আসতেন, আর হয়তো বাচ্চাকে স্কুলে দেওয়া আর পার্কে। এবার পার্ক আর স্কুল কিন্তু খুব একটা ডিস্টেন্সে ছিল না, ওই পার্কটা তো হেঁটেই যাওয়া যেত সামনে, আর স্কুলও হচ্ছে গাড়িতে 2 মিনিট। কিন্তু জায়গাটাকে ঘোরা, আশেপাশে কি আছে দেখা, এগুলো কিন্তু তখন ওনারা করেনি। তো এবারে কি হয়েছে, ওই যে মেক্সিকান যে ভদ্রলোক ছিল, ওই যেখানে সুব্রতবাবুরা বাড়ি নিলেন ওইখানে ওনার আরও একজন আত্মীয়ের বাড়ি ছিল। তো সেই সুবাদে ওই মেক্সিকান ভদ্রলোক কিন্তু মানে ভদ্রলোকের সাথেই সুব্রতবাবুর কিন্তু একটা দেখা সাক্ষাৎ হতো মাঝে মধ্যে, মাসে তো 2 থেকে 3 বার হয়ে যেত। তো একদিন সুব্রতবাবু বাজার থেকে ফিরছেন, তো তখন ওই মেক্সিকান ভদ্রলোকের সাথে দেখা হয়েছে। তো উনি বেশ গল্প টল্প করেছে। তো উনি প্রচুর ফল কিনে আনেন, গাড়ির মধ্যে ফল টল ছিল, তো ফল কিনে আনছেন। তো ওই ভদ্রলোক, মেক্সিকান ভদ্রলোক সুব্রতবাবুকে বলছে যে আপনি এই ফলগুলো মার্কেট থেকে কিনে আনলেন? তো বলছে হ্যাঁ, মার্কেটে গেছিলাম, কিনে আনলাম, ছুটির দিন বাজার তো করতেই হবে। তো তখন ওই ভদ্রলোক বলছে যে আমার না একটা ফার্ম আছে, মানে একটা ফার্মিং ল্যান্ড আছে, তো সেখানে আমি সিজনাল যত ফ্রুটস হয়, মানে এখানে যেমন খুব ব্ল্যাকবেরি, ব্লুবেরি, স্ট্রবেরি, এগুলো কিন্তু খুব চাষ হয়। বলছে আমার ফার্মে খুব ফ্রেশলি আমরা প্রডিউস করি, তো তুমি একবার আমার ফার্মে আসতে পারো। তো বলছে যে আমার ফার্মটা এখান থেকে বেশ কিছুটা দূরে, তো তুমি একদিন ছুটির দিনে তোমার ফ্যামিলি নিয়েও আসতে পারো, তো একবার দেখে যাও। আর আমি কিন্তু মানে আমার ফার্ম থেকে যারা আর কি জিনিস নেয় তারা কিন্তু আমি মার্কেটের থেকে আমি কম দামে দিই। তো উনি বললেন যে বাহ, তাহলে তো বেশ ভালো, তাহলে একবার যাব। এবার যেহেতু আমি বললাম যে উনি নতুন এসেছিলেন ইন্ডিয়া থেকে নর্থ ক্যারোলিনায়, তো ওনার জায়গা সম্পর্কে অতটা ধারণা ছিল না। তো তখন ওই মেক্সিকান ভদ্রলোক সেটা বুঝতে পারে যে আমি আসতে তো বললাম, এবার উনি তো অতটা চেনে জানে না, তো ভদ্রলোক খুব ভালো ছিলেন। তো তিনি তখন বললেন যে ঠিক আছে, আমি পরের একটা উইকেন্ডের কথা উনি বলেন যে আমি তো যাব, তো আমি গাড়ি নিয়েই আসবো, আমার বেশ বড় গাড়ি, তো তোমরাও 3জন আমার সাথে যেতে পারো। এই যখন কথাটা সুব্রতবাবুকে বলে, তো উনি বেশ মানে প্রথমে একটু ইতস্তত বোধ করছিলেন যে উনি ওনার ফার্মে নিজের কাজে যাবেন, আমরা আবার এখান থেকে 3জন যাব। তো উনি প্রথমে না করে দেন, উনি বলেন যে না, আমি নিজে চলে যাব, হয়তো নেক্সট উইকেন্ডে না পারলে আমি 2-3টে উইকেন্ড পরে ঠিক চলে যাব। তো ভদ্রলোক ভীষণ ভালো, ভদ্রলোক বলছে না, আমি তো যাবোই, আমি তোমাদেরকে নিয়ে যাব, কোনো অসুবিধে নেই। তো সুব্রতবাবু বললেন ঠিক আছে। এবারে নির্দিষ্ট দিনে ওনারা ওই মেক্সিকান ভদ্রলোক তার গাড়ি নিয়ে আসে, আর এদিকে সুব্রতবাবু, ওনার ওয়াইফ এবং ওনার বাচ্চা 3জনে মিলে ওনার গাড়িতে উঠে ওনার যে ফার্ম আছে, তো সেই ওখানে যাওয়ার জন্য সেই উদ্দেশ্যে রওনা হয় বাড়ি থেকে। এবার মোটামুটি ওখান থেকে ওনার যে ফার্মিং ল্যান্ড সেটা প্রায় 40 থেকে 45 মিনিট গাড়িতে লাগে। এবার গাড়ি চলছে, গাড়িতে চলতে চলতে বিভিন্ন ধরনের কথোপকথন হচ্ছে। ওই মেক্সিকান ভদ্রলোক জিজ্ঞেস করছে যে বাড়িটা আপনাদের কেমন লাগছে, থাকতে কোনো অসুবিধে হচ্ছে কিনা। তো উনি বলছেন না, বাড়ি খুব ভালো, থাকতে কোনো অসুবিধে হচ্ছে না, যথেষ্ট স্পেস রয়েছে, খুব ভালো। এরকম করে যখন কথা হচ্ছে, তো কথা হতে হতে তো সুব্রত বাবুর মাথায় ওই কথাটা আসে যে ওনার ওয়াইফ মাঝে মধ্যেই এসে বলতেন যে পার্কে অনেক ভদ্রমহিলারা মানে একটা গাছ নিয়ে আলোচনা করে। তো এই কথাটা উনি বলেছেন যে মানে পার্কে আমার ওয়াইফ আমার বাচ্চাকে নিয়ে যায়, তো সেখানে আমি এরকম একটা আমার ওয়াইফ এরকম একটা গাছ সম্পর্কে শোনে, তো এখানে কি এরকম গাছ মানে গাছের পাতা কাটলে বা গাছ থেকে ফল পারলে গাছগুলোকে দেখতে মানে কীরকম একটা দেখবেন, একটা গাছে প্রচুর হয়তো ফল হয়, তো ফল হওয়ার পরে ফলগুলো যখন পেরে নেওয়া হয় গাছটাকে একটু অন্যরকম দেখতে লাগে। তো সুব্রতবাবু ভেবেছে যে এইটাই হয়তো ওনার ওখানে আলোচনা হচ্ছিল। তো সুব্রতবাবু বলছেন হ্যাঁ, গাছগুলোকে দেখতে তো খারাপ লাগে, যখন ফল হয়ে থাকে পুরো ভরাট ভরাট লাগে। তো তখন ওই মেক্সিকান ভদ্রলোক মানে বলছেন যে আপনি কি বলছেন, এটা কোন গাছের কথা বলছেন? বলছে আমি তো জানি না, আমার ওয়াইফ পার্কে মেয়েকে নিয়ে যায়, তো ওখানে বেশ কয়েকজন এই গাছ নিয়ে কথাবার্তা বলে,
তো ও অতটা জিজ্ঞেস করতে মানে মানে ইতস্তত বোধ করে যে কি মনে করবে। তো তখন ওই ভদ্রলোক বলছে যে আরে আপনাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। তখন উনি বলছেন যে কি কথা? সুব্রতবাবু বলছেন কি কথা? তো তখন বলছে যে আরে আপনাদের বাড়ির মানে যেখানে সুব্রতবাবু ওই বাড়িটা রেন্টে নিয়েছিলেন সেখান থেকে পিছন দিয়ে গিয়ে মানে একটা বড় প্রপার্টি রয়েছে, তো সেই প্রপার্টির পাশ দিয়ে একটা ছোট্ট প্রাইভেট প্যাসেজ মতো আছে, মানে ওটা মেন রোডের আন্ডারে পড়ে না, ওটা কারোর হয়তো পার্সোনাল প্রপার্টি বাট ওপেন রয়েছে, তো কেউ যাতায়াতও করতে পারে। তো বলছে যে ওইখানটা দিয়ে গিয়ে পিছনের দিকে গিয়ে দেখবেন একটা বড় রাস্তা পড়ে। তো বলছে যে ওই রাস্তার ওখানে বেশ কিছু প্রপার্টি রয়েছে, তো সেই পুরো প্রপার্টিটা এককালে একজন মানে সিঙ্গেল ওনারের ছিল, মানে একজনই তার মালিক ছিল। তো বলছে যে সেটা বহুকাল আগে। তো বলছে ওইখান দিয়ে গিয়ে একটা রাস্তার উপর একটা গাছ দেখতে পাবেন। বলছে যে দূর থেকে দেখবেন গাছটাকে, বলছে একটা গাছ দেখতে পাবেন, বলছে সেই গাছটা নিয়ে এখানকার মানুষের একটু মাঝে মধ্যে কথাবার্তা বলে। তো এই কথাটা শুনে সুব্রতবাবু এবং ওনার ওয়াইফের তো খুব অবাক লাগে যে এমন কি গাছ যে যেটা নিয়ে এখানকার লোকেরা কথাবার্তা বলে। তো তখন অবধি কিন্তু ওনাদের মনে মাথায় মানে কোনো উল্টোপাল্টা চিন্তা বা কোনো ভয়ের কিছু ব্যাপার থাকতে পারে এর মধ্যে, এসব কোনো চিন্তাভাবনাই ওনাদের মনে আসেনি। তো ওনারা প্রথমে বলছেন যে কি গাছ, মানে গাছটা কি খুব বড় গাছ বা একটা গাছ হয় না যে প্রচণ্ড লম্বা হয় বা প্রচণ্ড ঝাড় দিয়ে থাকে, বলছি মানে গাছটাকে নিয়ে কেন কথা হয়। তো তখন ওই গাছটার সম্পর্কে কেন কথা হয় সেই মানে সেই ব্যাপারটা উনি ওই মেক্সিকান ভদ্রলোক এই সুব্রতবাবু এবং ওনার ফ্যামিলির কাছে এক্সপ্লেন করলেন, এবং যে ব্যাপারটা ছিল কিন্তু প্রচণ্ড রকমভাবে অদ্ভুত এবং মারাত্মক, সেটা আপনারাও যত মানে আরও শুনবেন আপনারাও বুঝতে পারবেন। তো ঘটনাটা হচ্ছে সেই মেক্সিকান ভদ্রলোক বলেন যে ওইখানে আমি বললাম যে আপনাদের বাড়ির পিছন থেকে যে প্রাইভেট যে প্যাসেজটা রয়েছে সেখান থেকে গিয়ে একটা বড় রাস্তার ওখানে যে জায়গাটা পড়ে, বলছে ওটা আগে বহুকাল আগে একজনেরই পুরো জায়গাটা ছিল, আর ওখানে এখন যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা তখন ছিল না, তখন একজনেরই প্রপার্টি, তো ভিতরে ওরকম পাবলিক রোড ওখানটা ছিল না। তো সেখানে একটা গাছ ছিল। হুম। এবং সেই গাছটা অ্যাকচুয়ালি কী গাছ ছিল সেটা কিন্তু মানে এক একজন এক এক রকমের কথা বলে, মানে এক্স্যাক্ট ওটা কী গাছ ছিল সেটা নিয়ে মতপার্থক্য রয়েছে। তো একটা বড় গাছ। তো বলছে যে সেই গাছটা মানে বাড়ির একদম এখানে মানে আমেরিকাতে টোটাল প্রচুর গাছ দেখা যায়, আপনি যে কোনো স্টেটেই যান যে কোনো জায়গায় যান এখানে কিন্তু গাছকে মানে ভীষণ প্রায়োরিটি দেওয়া হয়, মানে যখন তখন যেভাবে সেভাবে গাছ কাটা হয় না। তো ওখানেও গাছটা ছিল। এবার ওইখানে যে ফ্যামিলিটা থাকতো সেই ফ্যামিলিটা খুব বড় একটা ফ্যামিলি ছিল। হুম। এবং ওই ফ্যামিলির যারা ছেলে মেয়ে ছিল তারা প্রত্যেকেই মানে প্রচুর বড় যেহেতু প্রপার্টিটা ছিল, মানে একটা এস্টেট বলা যেতে পারে, তো তাদের ছেলে মেয়ে বিয়ে হওয়ার পরে তারা হয়তো ওইখানেই থাকতো সবাই মিলে। এবারে মানে এটা কিন্তু সম্পূর্ণটাই আর কি ওনারাও জানে না, যেহেতু এটা বহু বছর আগেকার ঘটনা, বহু পুরনো ঘটনা। তো সেই গাছটা ওখানে ছিল, তো ওই গাছের ওখানে কোনো একটা সময় মানে ওই যে ফার্স্ট জেনারেশন যে ছিল যারা আর কি প্রপার্টিটা প্রথম ছিল, তো সেই জেনারেশনেরই কেউ একজন মানে বড় ফ্যামিলি, মানে ছেলে মেয়ে তাদের বিয়ে হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে ভাই বোন সবাই একই ফ্যামিলির অংশ, তো সবাই ওইখানটাতেই থাকতো, তখন একটা বড় অনেকগুলো বাড়ি ছিল ওখানে। এবার তার মধ্যেই মানে কোথাও একটা কিছু একটা সমস্যা হয় পরিবারের মধ্যে, এবং পরিবারের মধ্যে সেই সমস্যাটা হয়েছিল সেটার কারণ ছিল হচ্ছে এই বিষয় আশয় সম্পর্কিত একটা সমস্যা হয়। তো সম্পত্তি নিয়ে একটা সমস্যার জন্য ওই বাড়ির যিনি সব থেকে বয়স্ক যে সদস্য ছিলেন, যে ভদ্রলোক ছিলেন, তিনি ওই গাছের ওখানে কিন্তু আত্মহত্যা করেন, গাছের ওখানে আত্মহত্যা করেন। এবার ওই গাছের ওখানে যখন উনি প্রথমবার আত্মহত্যা করেছিলেন, তো তারপরে তো সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন হয়, তো ইনভেস্টিগেশনে ধরা পড়ে যে উনি আত্মহত্যা করেছেন, উনি চিঠি লিখে গেছিলেন, তো সেই সমস্ত নিয়ে একটা ঝামেলা হয়। তো তারপরে সেটা মিটেও যায়। তো তারপরে বাড়ির ফ্যামিলির আরও যারা বাকি ছিল তারা কিন্তু সবাই ওখানেই থাকা শুরু করে। এবার আমি বলছি যে যেহেতু একটা বিশাল মানে ওরা প্রচুর ওয়েলদি একটা ফ্যামিলি ছিল, প্রচুর টাকা পয়সা তাদের, বিশাল এরিয়াটা তাদের নিজেদের একার কেনা ছিল, এবং মানে সম্পত্তি যেমন প্রচুর ছিল তেমনি সম্পত্তির শরিকও প্রচুর ছিল। এবারে ওই মেন যে ভদ্রলোক যিনি
মানে এককালীন মালিক ছিলেন, তিনি আত্মহত্যা যখন করেন এবং তিনি যখন মারা যান, তো তিনি মারা যাওয়ার পরে এই সম্পত্তির দায়ভার আস্তে আস্তে বাকি যারা সদস্য, যারা আর কি বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রে যাদের পাওয়ার কথা, তাদের কাছেই আসে। এবার যেহেতু প্রচুর শরিক ছিল, তো সেখানে এত বড় সম্পত্তি, সেটা নিয়ে মানে মনোমালিন্য প্রচুর ছিল। এবার সেটা নিয়েও একটা বাড়ির মধ্যে পারিবারিক একটা ঝামেলা ছিল। এবার তখনকার সময়ও মানে এরা কিন্তু যথেষ্ট কনজারভেটিভ ছিল। তো ফলে বাইরের কোনো লোক এই বিষয়ে কিন্তু অতটা জানতো না যে এদের বাড়ির মধ্যে কি চলছে, খুবই অল্প স্বল্প বুঝতে পারতো। তো এই ঘটনা মানে প্রথম যে ওই ভদ্রলোক আত্মহত্যা করলেন, ঠিক তার 7 বছর পরে ওনারই ওই সেম ফ্যামিলিরই একজন ছেলে আবারও আত্মহত্যা করে, এবং সেটাও কিন্তু ঠিক ওই গাছটার ওখানে কিন্তু ওই ছেলেটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তো আবার সেটা নিয়ে পুলিশ আসে, ইনভেস্টিগেশন হয়। তো সেটাই জানা যায় যে ওই ছেলেটিও কিন্তু আত্মহত্যাই করেছে, এবং সেই ছেলেটি নিজের ডায়েরিতে সে যে আত্মহত্যা করতে যাচ্ছে এবং সে কেন করছে, তার জন্য যে অন্য কেউ দায়ী নয়, তার আর বেঁচে থাকতে ভালো লাগছে না, এই সমস্ত কথা রীতিমতো লিখে কিন্তু সে আত্মহননের পথটা বেছে নেয়, এবং সেই সমস্ত নথি কিন্তু পুলিশ নিজে এসে উদ্ধার করেন। এবং সেই হাতের লেখাও যখন যাচাই করা হয়, তাতে দেখা যায় যে যে ছেলেটি আত্মহত্যা করেছে সেটা কিন্তু এই হাতের লেখাটা কিন্তু তার নিজেরই হাতের লেখা। এবার ওই ছেলেটির যে আর কি প্রথমে আত্মহত্যা যে ভদ্রলোক করেছে, তিনি কিন্তু যথেষ্ট বয়স্ক একজন ছিলেন। কিন্তু এই দ্বিতীয় যে ঘটনাটা ঘটলো, ওই মৃত্যুর ঘটনা 7 বছর পরে যখন অন্য একটি ছেলে মারা গেল ওদেরই পরিবারের, তার মৃত্যুটা কিন্তু পরিবারের কেউই মেনে নিতে পারেনি। তার কারণ হচ্ছে ছেলেটির কিন্তু খুব একটা বেশি বয়স ছিল না। যেটা জানা যায় যে যেই সময় ওই ছেলেটি আত্মহত্যা করেছিল তার বয়স ছিল 31 থেকে 32। তো সবাই বিষয়টা খুব শকড হয়ে যায় যে এমন কি ঘটনা ঘটলো। একটা পারিবারিক একটা সমস্যা চলছিল বিষয় আশয় সম্পর্কে, ভাগাভাগি, এই সমস্ত কিছু নিয়ে। কিন্তু সেটা থেকে আত্মহত্যা করা হঠাৎ করে, এই বিষয়টা কিন্তু একেবারেই ছিল না। মানে এরকম একটা কোনো বিষয় যে হয়ে যেতে পারে বা পরিস্থিতিটা কিন্তু একদমই এরকম ছিল না। তো সেখান থেকে আত্মহত্যা করে, এবং তারপর কিন্তু পরিবারের মধ্যে বেশ একটা শোকের ছায়া চলে আসে। এবং ইন দ্য মিন টাইম যেটা হয় যে ওই পরিবারেরই আরও যারা শরিক ছিল তারা চিন্তাভাবনা করতে থাকে যে ব্যাপারটা কেন হলো বা কিভাবে হলো, এবং আর যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা একে অপরের সাথে খুব ভালো একটা সম্পর্ক বজায় রাখা শুরু করে, এবং ওদের মধ্যে যে একটা সম্পত্তি নিয়ে যে একটা কলহ সৃষ্টি হয়েছিল সেটা নিজেদের মধ্যে আলোচনা করে সর্ট করার চেষ্টা করে। এইভাবে কিন্তু মোটামুটি 5 বছর কেটে যায়, সবকিছু ঠিকঠাক চলছে। এই 5 বছর পরে আবার আরেকটা দুর্ঘটনা ওই পরিবারের সাথে ঘটে। সেই দুর্ঘটনাটা কি ছিল সেটা একটুখানি বলি। এই 5 বছর পরে যে দুর্ঘটনাটা ঘটে সেখানে একটি মেয়ে, সেই মেয়েটির বয়স ছিল 19 বছর, মাত্র 19 বছর বয়সের একটি মেয়ে, এবং যে মেয়েটি প্রচণ্ড ছটফটে প্রাণবন্ত, সে কলেজে পড়তো, তার ডাক্তার হওয়ার বিশাল একটা ইচ্ছে ছিল, সে সেরকমই পড়াশুনো করছিল। তো এত কিছু ভালো জিনিসের মধ্যে, এত পজিটিভ জিনিসের মধ্যে, এবং বাড়িতে তার সাথে কারোর কোনো ঝামেলা, কোনো অশান্তি কিচ্ছু ছিল না। তার বাবা মায়ের সাথে তার রিলেশনশিপ যথেষ্ট ভালো ছিল। ঠিক তার কিছুদিন আগে ওরা ওর একটা খুব ভালো একটা ওর ড্রিম একটা ভ্যাকেশন ডেস্টিনেশন ছিল, ওই মেয়েটি তার পুরো ফ্যামিলির সাথে সেই ড্রিম ভ্যাকেশন ডেস্টিনেশন থেকে ঘুরে আসে, সব কিছু ভীষণ ভালো ছিল। কিন্তু হঠাৎ করেই একদিন মেয়েটাকে রাতের বেলা বাড়িতে খুঁজে পাওয়া যায় না, এবং তখন তো এত বেশি আলো ছিল, বাট এত বেশি তো তখন কিছু ছিল না। তো সবাই ভাবছে যে কোথায় গেল মেয়েটা, বাড়িতে পার্কিংয়ে গাড়ি রয়েছে, তো ফলে ও গাড়ি নিয়ে বেরোয়নি। তো ওকে খোঁজা শুরু হয়, এবং খুঁজতে খুঁজতে ওকে অবশেষে পাওয়া যায় ওদেরই তখন ও পুরো ওদের বাড়ি তথা পুরো সম্পত্তির অন্তর্গত ছিল ঠিক সেই গাছটার নিচে মৃত অবস্থায়। ওই গাছের নিচে যখন ওকে মৃত অবস্থায় পাওয়া যায় তখন কিন্তু আর কেউ এই বিষয়টাকে মেনে নিতে পারে না। তো ওর কেন মারা গেল এইটা নিয়ে কিন্তু প্রচুর আর কি জলঘোলা হয়।
পুলিশ ইনভেস্টিগেশন করে, সবাই জানার চেষ্টা করে যে ওর পার্সোনাল লাইফে কোনো সমস্যা ছিল কিনা, ও কাদের সাথে মিশতো, ওর বন্ধুদেরকে ডাকা হয়, তাদেরকে এনকোয়ারি করা হয়, বাট কোনো জায়গা থেকে এমন কোনো ক্লুই পাওয়া যায় না যেখান থেকে এই মেয়েটা এত বড় একটা ডিসিশন নিতে পারে। আর ওই যে বললাম, ও বাড়িতে সবার সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল, সবার সাথে খুব হাসি খুশিভাবে থাকতো, কথা বলতো, ফলে বাড়িতেও যে ওর কারোর প্রতি রাগ ছিল বা কোনো কারোর থেকে খুব দুঃখ কষ্ট পেয়েছিল সেরকম কিছুই নেই। এবং ওর কলেজে খোঁজ নেওয়া, ওর যারা ব্যাচমেটস ছিল তাদের সাথে কথা বলা হয়, কোনো জায়গা থেকে কারোর ওকে দেখে বা ওর সাথে কথা বলে কারোর এটা মনে হয়নি যে ও মনে মনে এত বড় একটা নিজেরই ক্ষতি করার কথা ভাবছে। এই থার্ড মৃত্যুর ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু এই পুরো পরিবারটা একদম মানে যাকে বলে গোড়া থেকে কিন্তু নড়ে ওঠে। এবং আরও যে বিষয়টা সব থেকে আশ্চর্যজনক ছিল সেটা হচ্ছে যে প্রথম মৃত্যুটা যে মাসে ঘটেছিল ঠিক 7 বছর পরে আর একটা যে মৃত্যুর ঘটনা ঘটে সেটাও কিন্তু ওই সেম মাসেই ঘটে। ডেটটা সেম ছিল না, বাট সেম মাসে ঘটে। এবং এই থার্ড মৃত্যুর যে ঘটনাটা ঘটলো, এই মেয়েটির যে আত্মহত্যা করার যে ঘটনাটা সামনে এলো, সেই মেয়েটির আত্মহত্যাটাও কিন্তু ওই একই মাসে ঘটে। মানে বছরটা আলাদা হলেও মাসটা কিন্তু সেম। এবং তিনজনে যেভাবে মানে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায় সেটা কিন্তু খুব মানে একেবারে 100% সিমিলার না হলেও মোটামুটি কিন্তু সিমিলারই বলা যেতে পারে। আর প্রথম যে মৃত্যুটা ঘটেছিল তার পিছনে কিন্তু একটা স্ট্রং রিজন ছিল, কারণ ওই যে ভদ্রলোক মারা গেছিলেন তিনি দুটো বিয়ে করেছিলেন। তো প্রথম স্ত্রীর সাথে যখন তার ডিভোর্স হয়ে যায়, বাট তার ছেলে মেয়েদের সাথে কিন্তু তার একটা খুব ভালো সম্পর্ক ছিল। তো সেই ওয়াইফ তার সাথে থাকতেন না, কিন্তু তার যে ছেলে মেয়েরা ছিল তারা সেখানে থাকতেন। তারপরে ভদ্রলোক দ্বিতীয় একজনকে বিয়ে করেন। তো সেখানেও ওই দ্বিতীয় বিয়ে করার পরে ওনার 3টে সন্তান হয়েছিল, তো তারাও ওই বাড়িতে থাকতো। ফলে ওনার উপরে না এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে একটা মনের মধ্যে বা সম্পর্কের মধ্যে একটা অবনতি হয়েছিল ওনার দ্বিতীয় বিয়ের পরে যে সন্তান হয়েছিল তাদের সাথে। ফলে উনি একটা মানসিক অ্যাগনির মধ্যে ছিলেন, একটা মানসিক যন্ত্রণার মধ্যে উনি ছিলেন। তো সেই যে আত্মহত্যার যে ঘটনাটা, সেই যে মৃত্যুর ঘটনাটা, সেটা সবাই কিছু না কিছু হলেও বুঝতে পেরেছেন যে হয়তো উনি সেই মানসিক চাপটা বা সেই মানসিক কষ্টটা উনি নিতে পারেননি। আর ওনার যথেষ্ট বয়সও হয়েছিল, ওনার কিছু শারীরিক সমস্যাও ছিল। কিন্তু তারপরের দুটো মৃত্যুর ঘটনা, একটি 31-32 বছর বয়সী ছেলের মৃত্যুর ঘটনা বা 19 বছর বয়সী মেয়েটির মারা যাওয়া মানে আত্মহত্যা করা, এই কোনোটাই কিন্তু একেবারে স্বাভাবিক নয়। এবং প্রত্যেকটা মৃত্যুই সেম মাসে ঘটে। এই বিষয়টা যখন হয় তো তখন ব্যাপারটার মধ্যে সবারই এত খারাপ লাগে। তো বাকি যত শরিক ছিল তারা না, তাদের মনের মধ্যে কোথাও একটা মনে হয় যে এই গাছটার মধ্যে বা এই গাছের যে মানে ব্যাপারটা রয়েছে, এই গাছটার নিচে এই ঘটনাগুলো ঘটছে, নিশ্চয় এখানে কিছু একটা প্যারানর্মাল কিছু একটা ব্যাপার আছে, বা এখানে এমন কিছু একটা অস্তিত্ব রয়েছে যেটা কিন্তু কাউকে এখানে মানে লং টাইমে ভালো থাকতে দিচ্ছে না। এবং ওরা মনে করতে থাকে যে এই পুরো জায়গাটাই হয়তো একটা হন্টেড হয়ে যাচ্ছে। এবং এটা কেন মনে হচ্ছিল সেটার কারণটা একটুখানি বলি। এই মেয়েটা মারা যাওয়ার পরে হঠাৎ করেই মানে একটা গাছ তো নর্মাল হয়, সেই গাছে পাতা থাকবে, ফুল হবে, তার ফল হবে, একটা নর্মাল গাছ দেখতে যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু এই গাছটাও ছিল। কিন্তু যেটা ঘটনা ঘটলো যে এই মেয়েটি যখন মারা গেল, মেয়েটি মারা যাওয়ার পর থেকে গাছটার কিন্তু পুরো চেহারাটা চেঞ্জ হয়ে গেল। মানে প্রত্যেক সময় যে পাতা ঝরার যে সিজনটা আসে যেটা ফল, তো ফল টাইমে পুরো পাতা টাতা ঝরে গেল গাছটার। তো সবাই ভেবেছে ঠিক আছে, আবার যখন বসন্তকাল আসবে, অটাম আসবে, তখন আবার গাছে পাতা হবে। তো এবং মানে যেখানে আর কি বাড়িটা বা গাছটা মানে নর্থ ক্যারোলিনা, তো সেখানে সমস্ত গাছেই একই টাইমে পাতা ঝরে যায়, আবার সমস্ত গাছে পাতা আসে, এটা খুবই নর্মাল। তো সবাই দেখলো যে এই মেয়েটি মারা যাওয়ার পর থেকে ওই যে পাতাগুলো ঝরে গেল এবং অদ্ভুতভাবে একটা সপ্তাহের মধ্যে পুরো গাছটা মানে গাছের ডালপালাগুলো যেগুলো ছিল, যে ব্রাঞ্চেসগুলো, সেগুলো সব কিছু মানে ঠিকঠাকই রইলো, বাট পুরো গাছের পাতা এক সপ্তাহের মধ্যে সব পড়ে গেল।
এবং ওই 1 সপ্তাহের মধ্যেই গাছের পুরো গাগুলো, মানে গাছের যে ছাল, মানে আউটার যে কোটিংটা, পুরো গাছটা একেবারে কালো হয়ে গেল, মানে কুচকুচে কালো টাইপের। আমি একটু পরে ভিডিওটা আপনাদের জন্য স্ক্রিনে রাখবো, তো আপনারা ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন। এবং আমি নিজে যখন ওই গাছের ভিডিওটা দেখেছি, আমার নিজের সত্যি বলতে ভীষণ একটা স্পুকি ফিলিং হয়েছে। এবং এই ভিডিওটা আমি আরও একজনকে দেখিয়েছি, এবং সে ওই ভিডিওটা দেখার পরে তার মনে হচ্ছিল যে যেন তার পা দুটো হালকা কাঁপছে। তো যাই হোক, আমি একটু পরে স্ক্রিনে ভিডিওটা রাখবো, আপনারা দেখে নেবেন। তো গাছটা পুরো কালো হয়ে যায়। এবার এই জিনিসটা যখন পুরো পরিবারের মধ্যে সবাই দেখে, তারাও না প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায়। তো এরপরে যেটা হয়, ওই গাছটার আশপাশ দিয়ে, মানে পুরো জায়গাটা তো অনেকটা বড় এরিয়া নিয়েছিল, অনেক বড়, মানে প্রচুর বড়। তো ওখানে ওই এরিয়ার মধ্যে 4-5টা ওরকম বাংলো ছিল। তো 4-5টা বাংলোয় সমস্ত যারা শরিক ছিল তারা থাকতো। তো তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই সন্ধ্যের পর থেকে ওই গাছের আশেপাশে কেউ একজন হেঁটে যাওয়ার মতো আওয়াজ, বা কেউ একজন পাশ দিয়ে সরে গেল, এরকম একটা ফিলিংস, এগুলো কিন্তু মানে সবাই পেতে শুরু করলো। এবং সেটা পরিবারের 1-2জন নয়, প্রায় সবাই সন্ধ্যের পরে যদি যে কেউ ওই গাছটার পাশ দিয়ে ঘরে ঢুকছে বা গাছটার পাশ দিয়ে হাঁটছে, সে পরিষ্কার বুঝতে পারতো যে গাছের মধ্যে কিছু একটা রয়েছে। তো একদিন ওরা তখন ভাবলো যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো ওখানে দেখুন, এদেরও ধর্মের মধ্যে কিন্তু বেশ কিছু, কেউ মারা গেলে তাদেরও বেশ কিছু নিজস্ব রিচুয়ালস রয়েছে। তো ওরা ওখানটায় জায়গাটায় ফুল, তারপরে ক্যান্ডেলস, এগুলো দিয়ে যেত। এবার সেটা নির্দিষ্ট কিছুদিন ওরা কাজটা করেছে। এবার করার পরেও দেখছে এই যে মানে একটা মনে হচ্ছে যেন কিছু একটা চলে গেল, কিছু একটা মনে হচ্ছে যেন দাঁড়িয়ে রয়েছে। সেটা ওদেরই ফ্যামিলির সেই মেয়েটি বা সেই ছেলেটি বা সেই বয়স্ক ভদ্রলোকটি, সেটা কিন্তু ওরা বুঝতে পারতো না, বাট মনে হতো কিছু একটা রয়েছে। তো এইরকম যখন ফিলিংস হওয়া শুরু হলো, তো তখন ওনারা কি করলেন, ওনারা চার্চে যান, এবং চার্চে গিয়ে সেই ফাদারকে বলে তারা ওখান থেকে হোলি ওয়াটার নিয়ে আসে। এবার হোলি ওয়াটার নিয়ে আসার পরে ওই হোলি ওয়াটারটা ওই জায়গাটায় ছিটিয়ে দেন। তো হোলি ওয়াটার ছেটানো হলো, গাছটাকে মানে দেখা হলো, সমস্ত কিছু, যে বাইবেল ছুঁয়ে আনা হলো জায়গাটায়। এত কিছু করেও কিন্তু দেখা যাচ্ছে যে ওই গাছটার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হলো না। মানে তারপরে 3-3টে বছর চলে যায়, 3টে সিজন চলে যায়। সবাই হয়তো ভেবেছিল যে ঠিক আছে, এই সিজনে হয়তো পাতা এলো না, পরের সিজনে আসবে। তো দেখা যাচ্ছে কোনো পাতা টাতা কিচ্ছু আসছে না। এরপরে যেটা সবাই মিলে ঠিক করলো যে গাছটায় যেহেতু পাতা আসছে না বা এরকম মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছে, তো গাছটাকে তাহলে কেটে ফেলাই যেতে পারে। অদ্ভুত বিষয় হচ্ছে, যেটা সুব্রতবাবুকে ওই মেক্সিকান ভদ্রলোক বলেছিলেন, যে অদ্ভুতভাবে গাছটাকে 3বার কাটার জন্য অ্যাটেম্প্ট নেওয়া হয়, কিন্তু প্রত্যেকটা অ্যাটেম্প্টই ফেল যায়। প্রথম যে ভদ্রলোক, প্রথমে ওরা নিজেরাই কাটতে আসে, ওদেরই মধ্যে কোনো একজন ভদ্রলোক পরিবারের একজন কাটতে আসে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই গাছটা যে বিশাল মোটা গুঁড়ি তা কিন্তু নয়, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো কাটতে যায়, তো প্রথম দিনে ওই যে ব্লেড যেটা থাকে, যেটা মানে মোটরে চলে, তো সেই ব্লেডটা ভেঙে যায়। এবং ব্লেডটা ভেঙে গিয়ে এমনভাবে ভেঙে ওনার নিজের হাতের উপরে পড়ে যে খুব মানে সিরিয়াস ইনজিওর না হলেও ওনার কিন্তু বেশ হাতটা কেটে যায়, বেশ ভালো রকম কাটে। তারপরে আরেকজন গাছটা কাটার চেষ্টা করে, সেও কাটতে পারেনি এবং সেও কিন্তু জখম হয়, তারও হাতে লাগে। তারপরে ওরা আরেকজন ওখানকার আশেপাশের একজনকে ডেকে এনে বলে যে আপনি গাছটা কেটে দিন। সেও কিন্তু 1-2 বাঞ্চি কাটতে পেরেছিল, বাট মূল গাছটা কাটতে পারেনি। এই বিষয়টা যখন হয়, তো তখন ওদের ফ্যামিলির মনে হয় যে যেহেতু 3জন ওদের ফ্যামিলির এই গাছটার কাছে মারা গেছেন, তো ওরা ভাবে যে আমরা গাছটা কাটার জন্য 3বার চেষ্টা করলাম, কিন্তু আমরা গাছটা কাটতে পারলাম না। তো তখন ওরা ভাবে যে হয়তো গাছটা কাটাটা ঠিক হবে না। তো ওরা তখন গাছ কাটার যে চেষ্টা ওরা চালাচ্ছিল সেটাকে বন্ধ করে দেয়। কিন্তু যেটা দেখা যায় যে ওই গাছটার পাশ দিয়ে কিছু একটা সরে যাওয়া, কিছু একটা নড়ে যাওয়া, গাছের ডালে পাতা না আসা, ইভেন কোনো পাখি পর্যন্ত ওর আশপাশ দিয়ে আসতো না। অন্য গাছে হয়তো পাখি রয়েছে, কিন্তু ওই গাছটার ওখানে কোনো পাখি নেই। মানে এরকম যখন একটা স্পুকি ফিলিং, একটা কিছু মানে এক্সিস্টেন্স রয়েছে, যেটা সবাই যখন বুঝতে পারে, তখন আস্তে আস্তে ওনাদের যারা শরিক ছিল
তারা ভাবে যে না, এবার আমরা আমাদের মানে সম্পত্তির আন্ডারে যেটুকু আর কি জমি জায়গা এস্টেট পড়ছে, তো তারা প্রত্যেকে নিজেদের নিজেদের লটগুলোকে বিক্রি করতে থাকে। কারণ তাদের আর মনে হয় যে না, এখানে আর থাকা উচিত হবে না। কারণ ওরা একটা জিনিস ওদের মনের মধ্যে গেঁথে যায় যে 7 বছর পরে ওই ছেলেটি মারা গেছিল, 5 বছর পরে মেয়েটি মারা গেল। মানে এই গ্যাপটা আস্তে আস্তে কমছে, এবং মানে কোনো বয়স্ক লোক মারা গেলে তো ঠিক আছে, তাও কেউ বুঝতে পারে যে ঠিক আছে তার বয়স হয়েছিল, কিন্তু এই জোয়ান দুজনের মেরে যাওয়াটা, মানে মারা যাওয়াটা কেউই কিন্তু মেনে নিতে পারে না। তো আস্তে আস্তে যেটা হয় যে প্রত্যেকে প্রত্যেকের লটগুলোকে বিক্রি করতে থাকে, এবং ওই জায়গাটা যেহেতু অনেক বড় ছিল, তো পরবর্তী সময় ওটা অন্য একজনের কাছে বিক্রি করে দেয় ওরা। তো তারপরে সেখানে সে আবার কিছুদিন ওই প্রপার্টিটা ইউজ করে, তো তারপরে ওই জায়গাটা দিয়ে না একটা মানে পাবলিক রোড ওখানটা বানানো হয়, এবং সমস্ত কিছুর পরে ওইখানে যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলো কিন্তু ওখানে রয়ে যায়। এবং যে রাস্তাগুলো করা হয়, তো তার পাশে যে হাঁটার জন্য যে পেভমেন্ট থাকে, তো সেই জায়গাটায় কিন্তু মানে যারা আর কি রাস্তা বানিয়েছিল বা যারা হিসেবপত্র মেজারমেন্ট করেছিল, তো তারা বুঝতে পারে যে এই গাছটা অ্যাকচুয়ালি কাটার কোনো দরকার নেই, মানে এখান দিয়ে রাস্তা বাড়ি সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে যেতে মানে হয়ে যাবে, এটা সম্ভব। তো গাছটা কিন্তু ঠিক নিজের অস্তিত্বকে বজায় রাখতে সক্ষম। এটা কিন্তু বহু বছর আগের ঘটনা, বহু বছর। এই যে ঘটনাগুলো সুব্রতবাবুকে ওই মেক্সিকান ভদ্রলোক বলেছিলেন, তিনিও ঘটনাটা তার বড়দের কাছ থেকে শুনেছেন। যাই হোক, তো বলছে যে ওই গাছটা এখনো রয়েছে। বলছে যে আপনার বাড়ি থেকে বেশি দূরে না, আপনি ওই পিছনের রাস্তা দিয়ে চলে যাবেন, আপনার বাড়ি থেকে বেশি দূরে না। তো তখন বলছে গাছটাকে, তখন তো সুব্রতবাবুর এবং সুব্রতবাবুর ওই দুজনেই ভাবছে যে বাহ, গাছটা তার মানে এত একটা পুরনো গাছ, গাছের নিচে এরকম তিনটে ঘটনা ঘটেছে, মানে এটা কি করে, মানে এ তো গাছটা তাদের দেখতে হচ্ছে, এটা কি করে সম্ভব। তো তখন ওই মেক্সিকান ভদ্রলোক বললো যে ঠিক আছে, আপনারা একদিন না হয় চলে যাবেন, তবে একটা কথা আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যে চেষ্টা করবেন বাচ্চাটাকে না নিয়ে যেতে। আর যদি এমনি যান, কোনো অসুবিধে নেই, আশেপাশে প্রচুর লোকজন থাকে, সবাই থাকে, কিন্তু গাছটার নিচে শুধু শুধু 4-5 মিনিট দাঁড়াবেন না। মানে দাঁড়াতে পারেন, 1 মিনিট 1.5 মিনিট দাঁড়াতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু গাছটার দিকে ধরুন আপনি গাছটার নিচে গিয়ে গাছটায় হেলান দিয়ে গাছের দিকে তাকিয়ে আপনি কিছু একটা ভাবছেন, বা আপনি মানে বেশ কিছুক্ষণ গাছের নিচে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন, আপনার বাড়ি ফেরার পরে আপনার না মনে হবে যে নিজের একটা কিছু ক্ষতি করি, মানে এরকম একটা কিন্তু অনেকের প্রবণতা এসেছে। এই কথাটা যখন সুব্রতবাবুকে বলে ওই মেক্সিকান ভদ্রলোক, তো সুব্রতবাবু যেটা আমাকে লিখেছেন যে উনি মনে মনে হেসে ওঠেন কথাটা শুনে, যে আজকের দিনে আজকের ডেটে দাঁড়িয়ে মানে এরকম কোনো ঘটনাকে কেউ আদৌ বিশ্বাস করবে। এবং যখন এই ঘটনাটা করে তখন হচ্ছে 2023 সাল। তো উনি মনে মনে ভাবছেন যে 2023-এ দাঁড়িয়ে এগুলো আবার হয় নাকি, একটা গাছের দিকে যদি আমি কিছুক্ষণ তাকাই, 3-4 মিনিট যদি আমি গাছের তলায় দাঁড়াই, তাহলে আমার আমার নিজের একটা প্রবণতা চলে আসবে নিজের মধ্যে যে আমি নিজের ক্ষতি করবো, এটাও কখনো হয়। তো একবার এই কথাটা উনি বলেও ফেলেন ওই ভদ্রলোককে। তো তখন মেক্সিকান লোকটি বলছে যে দেখুন, আমরা তো এটা মানি, আর এরকম 3-4 জনের সাথে হয়েওছে। তো বলছে যে দেখুন, সাবধানের তো মানে আপনি এটা এভাবেই দেখবেন, আমরা তো সবাই এটাকে এরকমভাবেই দেখি, কিন্তু আশেপাশে প্রচুর লোকজনও থাকে, বাচ্চা কাচ্চাও থাকে, অসুবিধে কিছু নেই। তো যাই হোক, তো তারা এই সমস্ত গল্প করতে করতে ফার্মে পৌঁছে যায়। তো ফার্ম থেকে ওরা ফল টল কেনে, খুব সুন্দর একটা ফার্ম, সেখানে প্রচুর প্রচুর স্ট্রবেরির বাগান, সেখান থেকে ওরা স্ট্রবেরি পাড়ে এবং খুবই অল্প দামে সেগুলোকে কেনে মার্কেটের থেকে, ব্লুবেরি নেয়, সমস্ত কিছু করে ওরা বাড়ি চলে আসে। এবার বাড়ি চলে আসার পরে সুব্রত বাবুর মনে একটা কিউরিয়াসিটি ভীষণ রকমভাবে দানা বাঁধে যে গাছটাকে তো দেখতে হবে। তো উনি ওনার ওয়াইফকে বলেছেন যে একবার কিন্তু আমাদের গাছটাকে দেখতে হবে, বুঝলে তো। ওয়াইফ বলছে যে দেখো, যখন বলছে গাছটা খুব একটা ভালো না বা ওখানে কিছু একটা স্পিরিটের অস্তিত্ব ওরা বিশ্বাস করে আছে, তো আমাদের অত দরকার নেই, আমরা এখানে এসছি কাজের জন্য, তোমার এখানে আমরা দেশ ছেড়ে এত দূরে এসছি, তো কি দরকার আমাদের এসব অত জানা, জানলাম শুনলাম ঠিক আছে, কখনো যদি ওদিক দিয়ে যাতায়াতের পথে পড়ে কখনো দেখি তো দেখবো, শুধু শুধু এই জিনিসটা দেখতে যাওয়ার কোনো মানে নেই। তো ওনার ওয়াইফের এই কথাটা এত শুনে মানে সুব্রতবাবুর একদমই বাজে লাগে। উনি বলেন যে না, আমি এখানে এসেছি এমনি, তো আমাদের জায়গাগুলো ঘুরে টুরে কিছুই দেখা হয়নি, তো কালকে সকালে চলো ওকে ডে কেয়ারে, মানে ওনার বাচ্চাকে স্কুলে দিয়ে, তো বলছে আমরা গিয়ে দেখতে যাব। তো ওনার বউ প্রথমে একদমই রাজি ছিলেন না, তো যেহেতু সুব্রতবাবু বিষয়টায় প্রচণ্ড জেরাজুরি করেন, তো ওনার ওয়াইফ আলটিমেটলি রাজি হন যে ঠিক আছে। এবার ওনারা
মানে আগের দিন তো ওই মেক্সিকান ভদ্রলোকের থেকে শুনে নিয়েছিল যে কোথা দিয়ে কিভাবে যেতে হবে। তো তারপরে ওনারা ওখানে গিয়ে পৌঁছেছেন। এবার ওখানে গিয়ে পৌঁছানোর পরে উনি যেটা দেখেন যে একটা গাছটা সত্যি আর 5টা গাছের থেকে একদমই আলাদা দেখতে। পুরো কালো গাছটা, মানে একদম গোড়া থেকে মানে একদম ডগা অবধি। গাছটা কিন্তু খুব ছোট গাছ নয়, আবার খুব বিশাল বৃক্ষ গাছ তাও নয়। একটা পাতা নেই, মানে কোনো কালে যে ওই গাছে পাতা ছিল সেটাও বোঝা যাচ্ছে না, কিন্তু গাছটা বেশ শক্তপোক্ত, এমন নয় যে প্রচণ্ড আর কি ঠেলা দিলে পড়ে যাবে এরকম টাইপের। আর গাছের যে ডালপালাগুলো আছে সেটা হচ্ছে মানে একদম মানে চোখে না দেখলে বিশ্বাস হবে, মানে মানে আমি যেটা বলছি আপনারা এক্ষুনি দেখতে পাবেন, আমি এক্ষুনি স্ক্রিনে এবার দিয়ে দেবো। মানে মনে হচ্ছে যেন দেখে যে কোনো একটা রাক্ষস বা পেতনি যদি তার মানে আমরা যেরকম আর কি নর্মালি ছবিতে বা টিভিতে দেখে থাকি যে তাদের হাতগুলো বা আঙুলগুলো প্রচণ্ড লম্বা লম্বা খোঁচা খোঁচা হয়, ঠিক সেরকমভাবে মনে হচ্ছে যেন কোনো কিছুকে গ্র্যাব করার মতো করে ওই বাঞ্চগুলো রয়েছে। এবং ওটা দেখে মানে আপনারা কিন্তু ভিডিওটাকে পজ করে করে ভালো করে দেখতে পারেন যে সত্যি এরকম গাছ, মানে আমিও আপনাদের থেকে শুনতে চাই যে আপনারা এরকম গাছ কখনো দেখেছেন কিনা। মানে দেখলেই ওটা ভয় লাগবে। এবং ওই গাছের জায়গাটায় মানে এমনি জায়গা দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলছে, এমনিতে ওটা নেবারহুড জায়গা, খুব একটা বেশি গাড়ি চলে না যেহেতু সামনে সবই প্রাইভেট প্রপার্টি রয়েছে, কিন্তু ওই গাছটার ডালপালাগুলোকে দেখলে মনে হবে যেন গাছের ডালপালাগুলো যে মানুষটা নিচে দাঁড়াবে তাকে একেবারে আষ্টে পিষ্টে ধরে নেওয়ার জন্য, একেবারে খামচে ধরার জন্য একদম রেডি। তো এবারে আমি স্ক্রিনে ওই ভিডিওটা রাখছি, আপনারা দেখে নিন এবং অবশ্যই দেখে কিন্তু জানাবেন যে আপনাদের এটা কেমন লাগলো। দেখলেন ভিডিওটা, আপনাদের কেমন লাগলো গাছটা দেখে, আপনাদের কি ফিলিংস এলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি আপনাদেরকে বলবো ভিডিওটা একবার নয় অন্তত 2-3 বার দেখুন। পুরো গাছটাকে মানে যত বেশি আপনারা দেখবেন একটা বিষয় আপনারা বুঝতে পারবেন যে ওই গাছের যেটা আমার আর কি স্পেশালি মনে হয়েছে যে ওই গাছের যে ডালপালাগুলো রয়েছে না সেগুলো বড় অদ্ভুত। মানে এমনিতে নর্মাল গাছে কিন্তু মানে এই রকম টাইপের ডালপালা সচরাচর দেখা যায় না। এটা আমার কিন্তু ভীষণ রকমই অদ্ভুত লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আচ্ছা, এবার আমি আবার ঘটনায় ফিরছি। তো ওখানে গিয়ে এই গাছটাকে দেখে সুব্রতবাবুর ওয়াইফ তো মানে সামনে যেতে আর কি ভয় পাচ্ছিলেন। মানে ওনার রীতিমতো মানে ভয় লাগছিল দেখে, কারণ ওই জায়গাটায় ওনার যেন মনে হলো ফাট করে যেন মানে সামনে বাড়ি রয়েছে, পাশ দিয়ে রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে 2-1টা করে গাড়ি যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু পার্টিকুলার ওই গাছটার নিচে যেন একটা কীরকম হাহাকার বা একটা কীরকম যেন প্রচণ্ড মন খারাপ করা একটা পরিবেশ, মানে ওটা সামনে গিয়েই সুব্রতবাবুর ওয়াইফ কিন্তু এটা ফিল করতে পারেন। আর সুব্রতবাবু দেখে তো ওটা মানে গাছটাকে দেখে তো মানে অবাক হয়ে গেছেন যে এইরকম একটা গাছ কি করে হতে পারে। আর এই যে একটা মানে একটা নেগেটিভ অরা, এটাকে আমি নেগেটিভ অরাই বলবো, যেন একটা বিষাদ রয়েছে, একটা খুব কষ্ট রয়েছে, একটা হাহাকার রয়েছে, মানে অতৃপ্ত আত্মা তো বটেই। দেখুন যে আমি প্রথম জনের কথা যদি ছেড়েও দিই, বাকি যে দুজন ছিল, যার একজনের বয়স 31 থেকে 32 আর একজনের 19 বছর বয়স ছিল, তাদের তো জীবনে অনেক কিছু দেখার ছিল, অনেক কিছু করার ছিল, অনেক এনজয় করার ছিল, বাট কোনো একটা কারণের জন্য, জানি না তাদের সাথে কী ঘটনাটার এক্স্যাক্ট ঘটেছিল, তারা হঠাৎ করেই আত্মহননের পথ বেছে নেয়। কিন্তু সেটা তো তাদের হয়তো ভবিতব্য ছিল না, হয়ে গেছে। এবার সেই তাদের যে আত্মার, সেই অতৃপ্ত আত্মার যে হাহাকার, সুব্রতবাবু নিজেও এটা লিখেছেন ইমেলে যে আমিও যখন ওখানে যাই, আমি ওখানে যাওয়ার পরে আমি নিজেও কিন্তু সেই জিনিসটা ফিল করতে পারি। এবং আরও যেটা হয়, মানে আরও যে জিনিসটা ওনারা মানে ফেস করেছিলেন, সুব্রতবাবুর ওয়াইফের ক্ষেত্রে স্পেশালি এটা হয়েছিল। মানে ওনার ওয়াইফ না মানে গাছটার দিকে যখন উনি 2-3 বার তাকিয়েছিলেন, প্রত্যেকবারই মানে যেদিন ওনারা গেছিলেন সেদিন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, কোনো মানে রোদ্দুর তো নেই, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তারপরেও দেখবেন খুব রোদে যদি আমরা মানে চোখ তুলে তাকাই তাহলে অনেক সময় চোখে কিন্তু জল আসে, এটা স্বাভাবিক। কিন্তু ওই দিন যে 3 বার
সুব্রতবাবুর ওয়াইফ গাছটার দিকে তাকান, 3বারই কোন মানে অকারণে ওনার চোখটা পুরো জলে ভরে যায়। মানে ওই গাছের দিকে উনি মানে 4-5 সেকেন্ডের বেশি একদৃষ্টে উনি তাকাতেই পারেননি। কিন্তু ওনার চোখে কোনো সমস্যা নেই, ইভেন ওনার চোখে উনি চশমাও ইউজ করতে হয় না ওনাকে, ওনার চোখ একদম ঠিক আছে। আর ওনার চোখ থেকে হঠাৎ হঠাৎ করে জল পড়া এরকমও কোনো সমস্যা ওনার কিন্তু নেই। তো যাই হোক, তো সুব্রতবাবু মানে খুবই কিউরিয়াসিটি নিয়ে, এবং উনি নিজেও বুঝতে পারছিলেন যে কিছু তো একটা এখানে নেগেটিভ রয়েছে, এবং কিছু একটা এমন জিনিস ওই জায়গাটার মধ্যে অস্তিত্ব আছে, এমন কিছুর অস্তিত্ব ওই জায়গাটার মধ্যে নিশ্চয়ই আছে, যার জন্য ওই জায়গাটা কীরকম একটা মন খারাপ করার মতো জায়গা। মানে একটু ছোট্ট জায়গা, বিশাল বড় জায়গা না, আপনারা তো ভিডিওতে দেখলেনই। তো উনি ওখানে মানে এই সমস্ত কিছু চিন্তা করতে করতে না, মানে ওনার ওয়াইফ ওনাকে বলছে চলো এবার দেখা হয়ে গেছে, এবার চলো। তো উনি বললেন যে ঠিক আছে আমি একটা ভিডিও করি। তো যে ভিডিওটা এখন আপনারা দেখলেন, এই ভিডিওটাই কিন্তু উনি শ্যুট করেছিলেন। তো ভিডিওটা উনি করেন, এবং করার পরে ওনার ওখানে কিছু হোয়াটসঅ্যাপের মেসেজ ঢোকে, ওনার অফিসিয়াল কোনো গ্রুপ থেকে কিছু একটা মেসেজ ঢোকে। তো উনি মেসেজগুলো চেক করেন। তো ওনার ওয়াইফ তো বারবার বলছে যে চলো এখান থেকে, চলো এখান থেকে, এখানে এতক্ষণ থাকার দরকার নেই, আমরা যখন জানি বিষয়টা। তো কেন জানি না, যেটা সুব্রতবাবু লিখেছেন যে উনি নিজেও জানতেন, মানে উনি বাড়ি থেকে এটা ঠিক করেই গেছিলেন যে জাস্ট গাছটাকে দেখবেন, মানে যদি সেরকম কিছু স্পুকি মনে হয় একটা ছবি তুলবেন, একটা ভিডিও করবেন, চলে আসবেন। কিন্তু ওখান থেকে কেন জানি না ওনার নাকি আসতে ইচ্ছে করছিল না, ওখানে ওনার মনে হচ্ছে গাছটার সামনে দাঁড়িয়ে থাকি। যাই হোক, তো ওনার ওয়াইফ ওখানে ছিলেন, তো ওনার ওয়াইফ ওনাকে অনেক কষ্টে চলো 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 করে আলটিমেটলি ওনারা ওখান থেকে বেরিয়ে আসেন, বাড়ি চলে আসেন হেঁটে হেঁটে। এবারে আসার পর থেকে যেটা সুব্রতবাবু লিখেছেন ইমেলে, যে ওনার মধ্যে একটা অদ্ভুত রকমের মানসিকতা কাজ করা শুরু করে, ওনার মনটা খুব খারাপ হয়ে যায় কোনো কারণ ছাড়া। উনি বলছেন যে আমি ওই দিন মানে কি রান্না, উনি রান্না করতে খুব ভালোবাসেন, তো উনি কি রান্না হবেন সেটাও ঠিক করেছেন, উনি রান্না নিজে করবেন, একটা খাবারের একটা পদ উনি নিজে বানাবেন সেটা উনি ঠিক করে গেছেন। কিন্তু কেন জানি না ওনার এসব কিছুই ভালো লাগছিল না। তো উনি ওনার ওয়াইফকে বললেন যে দেখো আজকে তো আমার ইচ্ছে করছে না, তো তুমি একটুখানি রান্নাটা করে দাও। তো তখন ওনার ওয়াইফ বলে যে তুমি যে বলেছিলে যে তুমি করবে, তাহলে ওটা আমি করে ফেলবো। বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার মতো করে করো, আমি একটু পরে আসছি, দেখি আমি একটু পরে রান্নার দিকে আসতে পারি। তখন বলছে ঠিক আছে। তো ওনার ওয়াইফ চলে গেছে, রান্না করছেন। এবার সুব্রতবাবুর কিন্তু শরীরে কোনো প্রবলেম নেই, উনি চুপচাপ গিয়ে বসে আছেন ঘরে, এবং ওনার শুধুমাত্র ওই গাছটার কথাই মনে আসে, আর কিচ্ছু মনে আসছে না। খালি উনি গাছটার কথা ভাবছেন যে গাছটা এরকম কেন দেখলাম, গাছটা এটা কেন হয়েছিল, ওটা কেন হয়েছিল, যে মানুষগুলো মারা গেছিল তারা কেন মারা গেল, তাদের সাথে কি এমন হয়েছিল, বা কি এমন তাদের মানসিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে তারা নিজেদেরকে আত্মহননের পথ বেছে নিল। এরকম নানান জিনিস সেই মুহূর্তে ওনার মনে মাথায় আসছে। এরপর যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা যে ঘটবে এরকম কোনো মন মানসিকতা সুব্রতবাবুর ছিল না, এরকম কোনো পরিস্থিতিও ছিল না, আর সব থেকে বড় কথা এরকম কোনো চিন্তাও ওনার মনের মধ্যে ছিল না, উনি ভাবেনও নি। উনি এরকম মানে কথা বলছেন, কথা বলতে বলতে ওনারা আর কি যেখানে ঠাকুর রাখেন, তো সেইখানে না মানে ওই মোম জ্বালানো, ঠাকুরের সামনে তো ওখানে তো ওরকমভাবে প্রদীপ তো জ্বালানো যায় না, তো উনি মোম জ্বালাতেন। তো সেখানে বড় বড় যে লাইটারগুলো থাকে, তো সেই লাইটারগুলো রাখা ছিল, একটা লাইটার রাখা ছিল ঘরে, ওনারা কখনো কখনো ঘর সাজানোর জন্য মোম ঠোম ইউজ করতেন, তো ওখানে রাখা। তো উনি কী করেছেন, উনি ওই লাইটারটাকে নিয়েছেন। এবার লাইটারটা যখন উনি নিয়েছেন, ওনার কিন্তু চিন্তা ছিল যে উনি মোমটা জ্বালাবেন, ঘরে যে মোম রয়েছে সেই মোমটা জ্বালাবেন, বা ঠাকুরের সামনে মোমটা জ্বালাবেন। তো উনি ওটা নেন, এবং ওনার চিন্তায় ছিল যে উনি মোমটাই জ্বালাচ্ছেন। তো উনি লাইটারটাকে অন করেন, এবং লাইটারটা যেই মুহূর্তে উনি ফ্ল্যাশ করেছেন, তো সঙ্গে সঙ্গে আগুনটা ধরেছে। এবার আগুনটা ধরার পরে ওনারা মানে ঠিক তার পাশে একটা যেখানে জায়গা ছিল, সেখানে উনি ড্রেস রাখতেন, জামা কাপড় কিছু রাখা ছিল। তো কথা বলতে বলতে উনি ঠিক কী যে করেছেন সেটা উনি নিজেও বলছে আমি জানি না, কিন্তু এমন নয় যে আমি চোখ বন্ধ করেছি, উনি চোখটা খুলেই রেখেছিলেন। তো উনি সাথে সাথে ওই লাইটারটা ফ্ল্যাশ করে উনি আগুন বেরোয়, এবং সেই আগুনটাকে নিয়ে উনি ঠিক ওনার যেখানে জামা কাপড় রাখা ছিল সেখানে সামনে উনি ধরেন। এবার বুঝতেই পারছেন যে জামা কাপড়ের সামনে যদি ওরকমভাবে আগুন রাখা হয়, সঙ্গে সঙ্গে সেটা আগুন ধরে যাবে।
এদিকে কিন্তু ওনার ওয়াইফ রান্নাঘরে কিচেনে রান্না করছেন, ওনার মেয়ে ডে কেয়ারে রয়েছে, স্কুলে রয়েছে আর কি, ডে কেয়ারের থেকে তখন উঁচুতেই মনে হয় পড়তো। তো যাই হোক, তো উনি ঘরের মধ্যে এই কাজটা করছেন। এবার আমেরিকার প্রত্যেকটা ঘরে মানে মানে অ্যাক্রস দ্য কান্ট্রি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ইন্ডিভিজুয়াল ঘরে ঘরে স্মোক ডিটেক্টর লাগানো থাকে। মানে কোথাও থেকে যদি, যেহেতু বেশিরভাগ বাড়ি কাঠের হয়, এখানে অগ্নিকাণ্ডের চান্সেস অনেক বেশি থাকে। শীতকালে এখানে অনেকে কাঠ জ্বালায়, তো যেহেতু কাঠের বাড়ি, তো সেই জন্য এগুলো, আর এই মানে স্মোক ডিটেক্টর যেগুলো থাকে এগুলো কিন্তু খুব সেন্সিটিভ মানে অ্যালার্মিং ডিভাইস। কোথাও থেকে যদি একটুও ধোঁয়া হয় ওটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালার্মিং সাউন্ড রেজ করতে থাকে। এবার উনি তো ওটা করছে, করার সাথে সাথে ধোঁয়া সৃষ্টি হয়েছে, এবং ধোঁয়া থেকে সাথে সাথে ওই স্মোক ডিটেক্টর ডিটেক্ট করে নিয়েছে এবং সেখান থেকে ওরকম অ্যালার্মিং সাউন্ড আসছে। তো ওনার ওয়াইফ বলছে যে কি আবার কি হলো, ভিতরে কি তুমি কিছু কিছু জ্বালালে নাকি? মানে অনেক সময় কি হতো যে মানে যদি কোনো মোমের শিখাটা একটু মোটা হয়ে যেত, তো সেখান থেকে বেশি ধোঁয়া বেরোলে তখনও কিন্তু ওরকম আওয়াজ আসে। তো প্রথমে না ওনার ওয়াইফ ব্যাপারটা মানে হালকাভাবে নিয়েছে যে ঠিক আছে, ও তো ভিতরেই আছে, দেখে নিচ্ছে। তো তার কয়েক সেকেন্ডের মধ্যে উনি একটা পোড়া গন্ধ পেয়েছে, এবং যেই মুহূর্তে উনি পোড়া গন্ধটা পেয়েছে তখনই বুঝেছেন যে কিছু তো পুড়ছে। রান্নাঘরে উনি আছেন, ফলে রান্নাঘরে কিছু তো হচ্ছে না। তো উনি যখন দৌড়ে এসছেন তখন দেখছে যে ওনার হাজবেন্ড পাশে দাঁড়িয়ে রয়েছে এবং হাতে ওনার ওই জিনিসটা রয়েছে, লাইটারটা, এবং জামা কাপড় থেকে আগুন বেরোচ্ছে। এই জিনিসটা যখন উনি দেখেন, উনি সাথে সাথে ওই জামা কাপড়ের পুরো সেটটাকে পুরো ধরে, ওনার ওয়াইফ ধরে ওনাদের যে বাথটাব ছিল সেই বাথটাবের উপরে ছুঁড়ে মারেন এবং সাথে সাথে কলটাকে খুলে দেন। ফলে আগুনটা কিন্তু ওইখানে ইনস্ট্যান্ট নিভে যায়। এবং ওই জায়গাটাতে ওই সুব্রতবাবু কাঠের মতো দাঁড়িয়েছিলেন, মনে হচ্ছে যেন উনি কিছু একটা দেখে খুব সারপ্রাইজড হয়ে গেছেন বা উনি হতভম্বের মতো দাঁড়িয়েছিলেন। তো ওনার ওয়াইফ বলছে তুমি এটা কী করলে, তুমি একটা মানে তুমি হাতে লাইটার দিয়ে তুমি তোমার জামা কাপড়গুলো আগুন ধরালে। তো এই জিনিসটা যখন ওনার ওয়াইফ ওনাকে বলেছে, ওনার হাত থেকে মানে উনি চমকে ওঠেন এবং চমকে উঠে ওনার হাত থেকে ওটা পড়ে যায়। পড়ে গিয়ে তো উনি বলছেন আমি এটা কী করলাম, আমি এটা কী করলাম। এবং ওই যে ওখানটা উনি পাশে দাঁড়িয়েছিলেন, ওইখানে জামাটায় যে আগুন ধরে গেছিলো সেটা থেকে কিন্তু ওনার হাতেও বেশ কিছুটা চোট আসে, মানে এরকম কালচে মতো হয়ে যায়, ফোসকা ফোসকা পড়ে যায়। এবং খুব মানে ভগবানের একটা কৃপা ছিল যে ওই জামা কাপড় পোড়া ছাড়া আর কিন্তু কোনো ক্ষতি হয় না। আর একটু একটু একটা জায়গায় একটু সামান্য কালচে দাগ হয়ে গেছিলো দরজার দিকে, বাট আর কিন্তু কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওনারও ওই হাতে ওই গরমে তাপ লেগে ফোসকাটা একটু পড়েছিল, বাট এর থেকে বেশি কোনো ক্ষতি হয়নি। কিন্তু আজ অবধি সুব্রতবাবু জানেন না যে উনি ঘটনাটা কেন ঘটিয়েছিলেন। তখন উনি একটা নিয়ে রিয়ালাইজ করেন যে এইটা ছিল সেটারই মানে মানে এফেক্ট বলা যেতে পারে, যে ওই কাজটার নিচে উনি কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন এবং সেটাও কিন্তু উনি প্ল্যান করে দাঁড়িয়েছিলেন, মানে উনি ওখান থেকে নাকি আসতে পারছিলেন না। তো এরপরে ওনারা ওখানে আর কোনো দিন যাননি, এবং উনি একবার গাড়ি নিয়ে ওখান দিয়ে পাস করছিলেন ওই মেন রোডটা দিয়ে, তখন উনি জাস্ট গাছটার দিকে একবার তাকিয়েছিলেন। কিন্তু সেই দিনের ওই ঘটনাটা যে ওনার সাথে কেন ঘটেছিল, কী জন্য ঘটেছিল, সেটা উনি আজও জানেন না। আর হঠাৎ করে এই জিনিসটা হলোই বা কেন, আর সেই মুহূর্তে উনি মোম জ্বালাবেন বলে লাইটার নিয়ে কেন উনি জামা কাপড়ের কাছে উনি আগুনটা ধরিয়ে দিয়েছিলেন, সে ব্যাখ্যা আজ অবধি কিন্তু ওনার কাছে নেই। এবং উনি এটা বিশ্বাস করেন যে সত্যি ওখানে হয়তো কিছু না হলেও কিছু তো আছে। তো এইটাই ছিল ঘটনা। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। সুব্রতবাবুকে বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর পৃথিবীতে দেখুন অনেক জায়গায় অনেক রকমের ঘটনা ঘটছে। সব ঘটনাকে হয়তো আমরা সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, সব ঘটনাকে হয়তো আমরা বৈজ্ঞানিক যুক্তির কাছে খাটাতে পারবো না, কিন্তু এমন ঘটনা প্রচুর ঘটে যেগুলো কিন্তু ব্যাখ্যার অতীত, সেগুলো কোনো ব্যাখ্যা হয় না, আবার সেগুলোকে আমরা অস্বীকারও করতে পারি না। এই যে সুব্রতবাবুর সাথে যে ঘটনাটা ঘটলো, এটা হঠাৎ করে কেন ঘটলো? যে মানুষটার সাথে আর এরকম কোনোদিন কোনো ঘটনা ঘটেনি, সেই মানুষটা হঠাৎ করে যেদিন এলো, সে মানে ঠিক তার পরের দিনই মানে পর মুহূর্তে এই ঘটনাটা কী করে ঘটলো? এটা তো কোনোভাবে সায়েন্স তো এই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারবে না। তো সত্যি এরকম প্রতিনিয়ত আমাদের আশেপাশে এরকম হয়তো অনেক ঘটনাই ঘটছে, আমরা হয়তো তার খুব অল্প পরিমাণেই জানতে পারি। তো আজকে ছিল এই ঘটনাটাই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ আপনারা এই ঘটনাকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই।
আর আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে, সেখানে ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিতে ইমেল করে দেবেন। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।